সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আহমেদ হুমায়ুন মোর্শেদ, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট ফিনটেক্স। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমরাও গ্রেটফুল আসলে এত ব্যস্ততার ভিতরে আপনি জি টিভিকে সময় দিচ্ছেন। ভাইয়া প্রথমেই জানতে চাই যে আপনার বেড়ে ওঠা এবং পড়াশোনা সম্বন্ধে। আমার জন্ম ঢাকায়। জি। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে আমি নর্ডেম কলেজে পড়াশোনা করেছি। তারপরে আমি লন্ডনে চলে যাই। ওখানে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। জি। তারপরে আমি ২০১০-এ দেশে চলে আসি। এরপরে আমি সিএ শুরু করি হুদাওয়াসি চৌধুরী অ্যান্ড কোম্পানিতে। তারপরে প্রফেশনাল জার্নি শুরু। হুদাওয়াসি তো আসলে আমাদের দেশের অনেক রিনাউন্ড একটা প্রতিষ্ঠান, আমরা সবাই জানি। সো আপনি প্রথমেই সেখান থেকে স্টার্ট করেছেন। সো ওই জার্নিটা কেমন ছিল? হুদাওয়াসির জার্নি সহজ না। কারণ রাইট। হচ্ছে যেহেতু বড়, বড় ক্লায়েন্টে কাজ করতে হয়, সবসময় প্রেশার থাকে। আ সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়। জি। আ তারপরে আবার আমার নিজের কিছু স্টার্টআপের সবসময় স্বপ্ন ছিল। সেগুলা নিয়েও কাজ করছি। সো দেখা যেত দিনে ১৬ ঘন্টা, ১৭ ঘন্টা কাজ করছি। তো এটা কখনোই সহজ না। তো সহজ না বলছিলেন, কিন্তু এখন তো মানে স্টার্টআপের কথা বলছিলেন। জি। আপনি নিজে একটা স্টার্টআপ প্রতিষ্ঠান শুরু করেছেন। তো সেটা সম্বন্ধে একটু জানতে চাই। আ আমাদের প্রতিষ্ঠান অ্যাকফিন ট্যাক্স। আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্স নিয়ে কাজ করি। জি। ২০১৭ সালে আমরা একটা ভিশন নিয়ে শুরু করছিলাম যে বাংলাদেশে যারা মিড অ্যান্ড লার্জ সাইজের লোকাল কর্পোরেট আছে তাদেরকে আমরা কীভাবে সাহায্য করতে পারি। সো তখন আমরা ৩ বন্ধু মিলে আমরা অ্যাকফিন ট্যাক্স শুরু করি এবং সেখান থেকে আস্তে, আস্তে আমাদের সামনে আগে আসা। কিন্তু এই সেক্টরটাতে হয় কি, মানে মানুষের আসলে কিউরিওসিটিটা একটু বেশি থাকে। আপনারা ৩ বন্ধু মিলে স্টার্টআপ করেছেন। বাংলাদেশের স্টার্টআপ মানেই তো আসলে অনেক ঝুঁকি ঝামেলার জিনিস আছে। তো ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং এর এই স্টার্টআপের জার্নিটা মানে এখন কিভাবে ফেস করছেন? আমার কাছে আমার জীবনের ফিলোসফি হচ্ছে আমি যে কাজ পারি না সে কাজ আমি করব না। রাইট। সো আমি অ্যাকাউন্টিং পারি, আমি ফাইন্যান্স পারি, আমি ট্যাক্স পারি। আমার যে ২ বন্ধু আছে অন্তু, সজীব, ওরাও আমার মতো। সো আমরা ৩ জনে মিলে চিন্তা করলাম যে না এই কাজ আমরা করতে পারবো। ওকে। সো যেহেতু কাজটাকে ভালোবাসি, কাজটাকে পছন্দ করি, আমরা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট দূর এসছি বলে মনে করি। আমি যতটুকু জানি যে আপনাদের এটা দুবাইতেও হয়তো একটা ব্রাঞ্চ আছে। আপনারা অনেকদিন যাবত এটা নিয়ে কাজ করছেন। সো স্টার্টআপে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রি থেকে কাজ করা, এটার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। এই গল্পটা অ্যাকচুয়ালি একটু মজার। জি। ২০২৩ সালে তখন আরব আমিরাতে ট্যাক্সেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন শুরু হয়। ওকে। তো আমার কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে পৃথিবীতে ২০০টার মতো দেশ আছে। সব দেশে কিন্তু ট্যাক্স আছে। তো একটা দেশে নতুন করে ট্যাক্সেশন ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা দেখা ওয়ান্স ইন আ ক্যারিয়ার অপরচুনিটি। তো আমরা জাস্ট দেখতে গেছিলাম এখানে ওকে। কি হচ্ছে, কিভাবে হচ্ছে। তো ওইখানে আমরা যাদের সাথে কথা বললাম, ওইখানকার গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়াল, ট্যাক্সেশনের অফিসিয়াল, তো তারা খুব সাপোর্টিভ। সো ওখান থেকে আমাদের মনে হলো যে না আমরা এখানে এসে একটা ব্রাঞ্চ অফিস করতে পারি এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন যেটা আছে, এটা একটা ব্রাঞ্চ অফিস বিদেশে ওপেন করার পারমিশন দেয়। ওকে। তো আমরা সেখান থেকেই দুবাইতে আমরা একটা ব্রাঞ্চ অফিস শুরু করি এবং ছোট করে কাজ করা শুরু করি। এটা এরকম না যে ওখানে কি অনেক বড় কিছু হয়ে গেছে, ওকে। বাট আমরা শুরু করছি। ওইটা এখন কি অবস্থায় আছে আসলে ভাইয়া? আমাদের ওখানে আস্তে, আস্তে আমাদের কিছু ক্লায়েন্ট আসছে। আমরা ওখানকার ট্যাক্সেশন সার্ভিস দিচ্ছি, কিছু বিপিও সার্ভিস দিচ্ছি, কিছু অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছি, কিছু ব্যাংকের সাথে কাজ করছি এবং এভাবেই আস্তে, আস্তে কমপ্লায়েন্ট ওয়েতে যতখানি কাজ করা সম্ভব আমরা কাজ করছি। হ্যাঁ, আমাদের দেশে তো আসলে ট্যাক্সেশন শুনলেই মানুষ আসলে, যারা সাধারণ জনগণ আছে, মানে একটা ভয়ভীতির মতো কাজ করে। ট্যাক্সেশন নিয়ে কাজ করতেছি, গভর্নমেন্টের কি হবে? আমাদের নিজেদের ক্ষেত্রেও আসলে এরকম হয়। আসলের এই ব্যাপারের ভেতরটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। ট্যাক্সেশন ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। পকেট থেকে পয়সা কে দিতে চায়? রাইট। আপনিও তো দিতে জি, চাইবেন জি। না, তাই না? সো মানুষ ট্যাক্স ভয় পাবে কারণ কেউ টাকা দিতে চায় না। বাট এট দ্য সেম টাইম ট্যাক্স দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। আর ট্যাক্স প্রতিটা দেশের আইন মেনে চলা সেই দেশের নাগরিকদের কর্তব্য। এবং আইন অনুযায়ী যেভাবে ট্যাক্সটা হয় সেভাবেই দেওয়া উচিত। আম ট্যাক্সের ক্ষেত্রে মানুষের যে ভয়টা আছে সেটা হচ্ছে জ্ঞানের অভাব। যদি ট্যাক্স সম্পর্কে মানুষ একটু জানে, তাহলে তারা জানবে যে ট্যাক্সে গভর্নমেন্ট শুধু টাকা নেয় না, অনেক সুবিধাও দেয়। তো মানুষ যদি ট্যাক্স সম্পর্কে একটু জানে, তাহলে হয়তোবা ট্যাক্স সম্পর্কে ভীতিটা কমে যাবে। কারণ গভর্নমেন্ট সবসময়ই চায় যে
তা যে ট্যাক্স নেটটা আছে সেটা বড় করতে। আমাদের দেশের মানুষ যত বেশি ট্যাক্স পেয়ার আমাদের বাড়বে, ট্যাক্স রেটটা কিন্তু আস্তে, আস্তে কমে আসবে। এখন আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম জনসংখ্যার তুলনায়। কিন্তু সেজন্য হয়তোবা আমাদের ট্যাক্স রেটটা বেশি। এখন তো বাজেটের সময় যাচ্ছে আমাদের দেশে। সো বাজেট এবং ট্যাক্স মানে একটার পরিপূরকের মতো কাজ করছে। সো এই বছর বাজেটিং নিয়ে আপনি কি বলতে চান? আমাদের এবছরের বাজেটটা মেইনলি কমপ্লায়েন্স বেসড বাজেট। এখানে ওকে। আইন কানুনের দিকে একটু কড়া করা হয়েছে যাতে ট্যাক্স ফাঁকিটা কম দেওয়া যায়। আবার অনেক সুযোগও দেওয়া হয়েছে যাতে নতুন ব্যবসায় আসতে পারে। আম মানুষ যাতে ঠিকভাবে লাভ করে ব্যবসা করতে পারে, এই সব ধরনের সুযোগই দেওয়া হয়েছে। বাট এইবার একটা নতুন রুলস হয়েছে মনে হয়, মানে নতুন গভর্নমেন্ট যেহেতু তারাও নতুন করে চিন্তা ভাবনা করছে। ফরেন ইনভেস্টমেন্টটাকে তারা খুব জোর দিচ্ছেন যে আমাদের দেশে যাতে ফরেন ইনভেস্টমেন্ট এসে বিজনেসটা করতে পারে। জি। সো সেই রুলসের ব্যাপারে একটু যদি বলেন যে তারা আসলেই কি এটা আমাদের জন্য ভালো হয়েছে কিনা? এটা আসলে ঠিক ইয়ের থেকে আসেনি, বাজেট থেকে আসেনি। বাজেটের পরে আরেকটা বিল পাস হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ বিল। ইনভেস্ট বাংলাদেশ বিলে আমাদের কিছু আ যে স্ট্রাকচারগুলো ছিল, বিডা, বেজা, পিপিপি, এরকম বেশ কিছু হাইটেক পার্ক, এরকম বেশ কিছু স্ট্রাকচারকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এখন হয়তোবা আমাদের গভর্নমেন্ট চাচ্ছে একটা সিঙ্গেল কন্টাক্ট পয়েন্ট থাকবে, যেখানে ফরেন ইনভেস্টররা আসবেন এবং তারা খুব দ্রুত ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে কাজ করতে পারে। কারণ বাংলাদেশে কিছু প্রবলেম থেকে যায় বিভিন্ন অফিসে, কারণ আমাদের অনেকগুলো স্ট্রাকচার ছিল আগে। সো আমি মনে হয় যে এইটা করা হয়েছে ফরেন ইনভেস্টর যারা আছেন তাদেরকে বাংলাদেশে ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হয় এটা একটা ইতিবাচক দিক। ন্যাশনালেও কাজ করেছেন, ইন্টারন্যাশনালেও কাজ করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশ এই ট্যাক্সেশন অ্যাকাউন্টে কতটা পিছিয়ে আছে আসলে? আমরা পিছিয়ে নেই। ওকে। বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করি। বাংলাদেশের যেই কোম্পানিগুলো কাজ করছে মাল্টিন্যাশনাল অ্যান্ড লোকাল, আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল যেই স্ট্যান্ডার্ড আছে সেটার সাথেই মিলানো। আমাদের ট্যাক্সেশন সিস্টেমটা এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা কন্টিনিউয়াস এটাকে ডেভেলপ করছি মানুষের জন্য, দেশের জন্য। আর আমাদের দেশে অনেকগুলো ব্যাংক কাজ করতেছে, অনেক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে। তবে হ্যাঁ, একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এখানে আরও উন্নয়নের সুযোগ আছে। এবং আমরা হয়তোবা সামনে এবছর হওয়ার কথা ছিল এলডিসি গ্র্যাজুয়েশন যেটা আছে এটা ২০২৯ পর্যন্ত আমরা পিছিয়ে দিয়েছি। সো সেই পর্যন্ত যদি এটা থাকে আমরা হয়তোবা আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারব। মানে আপনার কাছে কি মনে হয় যে কিছু কি পয়েন্ট থাকে না যে এই কাজগুলো করলে মনে হয় আমাদের ট্যাক্সেশনগুলো আরেকটু বেড়ে যাবে বা আমরা আরো আগের থেকে একটু বেটার থাকতে পারবো? আমাদের দেশে ট্যাক্স নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে গভর্নমেন্টকে সবসময় এই জিনিসটাতে এমফাসিস করা উচিত, যেখানে আমাদের নাম্বার অফ ট্যাক্স পেয়ার বাড়বে, ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়বে। কারণ আমাদের বাজেট এবছর ৯,৩৮,০০০ কোটি টাকার মতো একটা বাজেট আমাদের হয়েছে। সো আমাদের যে ৯,৩৮,০০০ কোটি টাকার মতো বাজেটটা হয়েছে, আম এই বাজেটের একটা বড় অংশ আমাকে ট্যাক্স থেকে সংগ্রহ করতে হবে। তো আমার যদি ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ে, তাহলে আমার ট্যাক্স পার্সেন্টেজ যেটা আছে, রেট যেটা আছে, অবশ্যই এটা আস্তে, আস্তে কমে আসবে। এটা সবার জন্যই ভালো হবে। কিন্তু এইখানে মানে ডিজিটালাইজেশনের কি একটা প্রভাব আমাদের দেশে করা উচিত কিনা বা এইটা আসলে কতটুক ডিপেন্ড করে ট্যাক্সেশনের ক্ষেত্রে? ডিজিটালাইজড হলে অবশ্যই ভালো। এখন বাংলাদেশে আম অনেকগুলো রিটার্নই আমরা অনলাইনে দিতে পারি। ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে দেওয়া যাচ্ছে, ভ্যাট রিটার্ন অনলাইনে দেওয়া জি। যাচ্ছে এবং এটা ডিজিটালাইজ হচ্ছে। যেটা আমি বলেছি, এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতে থাকবে। এবং আমার কাছে মনে হয় আমরা অন্য অনেক দেশ থেকেই অনেকখানি এগিয়ে আছি। ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আমরা যারা জি। আছি, তাদের জন্য কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস এর কিছু ব্যবস্থা করা হয়েছে কিনা? আমরা কোনো সুবিধা পাবো কিনা আসলে? না, অবশ্যই পাবেন। ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে প্রতি বাজেটেই কিছু সুবিধা থাকে। এই বাজেটেও সুবিধা দেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যথেষ্ট ভালোভাবেই ব্যক্তি করদাতাদেরকে, যাতে তাদেরকে অতিরিক্ত করের বোঝা মাথায় নিতে না হয়, ট্যাক্স স্ল্যাবটাও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও কিছু ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্সও দেওয়া হয়েছে। সো ব্যক্তি করদাতারা অবশ্যই কিছু সুবিধা পাবেন। আপনাদের প্রফেশনে আসলে যারাই কাজ করেন না কেন, জি। একটু এক্সপেরিয়েন্স হওয়ার পরেই নিজের আসলে একটা স্টার্টআপ কোম্পানি খুলতে চায় বা নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জি। ইয়েতে থাকে। এইটা আসলে কি আপনাদের প্রফেশনে কতটুক ডিপেন্ড করে? নাকি টেনডেন্সিটাই এমন যে না, আমি এটা করব তারপর নিজের একটা ফার্ম হতে হবে এমন কিছু? না, ব্যাপারটা এরকম না। ওকে। তবে অনেকেই চায় নিজের একটা ফার্ম হোক। যেটা আমি আপনাকে বললাম, এখন ২ ধরনের ফার্ম হচ্ছে। আমাদের দেশে প্রায় ২০০ র উপরে সিএ ফার্ম আছে, অডিট ফার্ম, অ্যাকাউন্টেন্সি ফার্ম যেটাই বলেন, আইসিএবি লিস্টেড। এর বাইরে অনেক অ্যাডভাইজারি ফার্মও আছে, অ্যাকুইনট্যাক্সের মতো যারা কাজ করছে। আ
প্রতিটা মানুষই চায় নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, যেখানে সে স্বাধীনভাবে কাজ করবে। আ যারা চায়, এর মধ্যে অনেকে এটা করে, অনেকে চায় যে না সে চাকরিতে থাকবে, হয়তো অনেক বড় চাকরিতে একটা পজিশনে চলে গেছে, সে সেটা এনজয় করছে। সো আসলে আমার কাছে মনে হয় যে যেটা পছন্দ করে, যার যেটা ভালো লাগার জায়গা, যার যেভাবে কাজ করতে ভালো লাগে, সে সেভাবেই করে। এরকম না যে এই প্রফেশনে আসলেই একসময় নিজে একটা ফার্ম করতে হবে অথবা চাকরিতেই থেকে যেতে হবে। এটা যার, যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। মানে অন অ্যাপার্ট সিরিয়াস নোটের বাইরে আমি একটা জি, কোয়েশ্চেন জি। করি ফর মাই কিউরিসিটি। আপনাদের প্রত্যেক ইয়েতেই দেখা যায় যে যার, যার নাম দিয়ে আসলে ফার্মটা করে। জি। হ্যাঁ, মানে ধরেন হুদাবাসি, জি, জি। উজ্জ্বল অ্যান্ড কোং মানে জি, এই জি। ধরনের বিভিন্ন নাম দিয়ে এটার রিজনটা আসলে কি? এটা আইনে আছে। আচ্ছা, আচ্ছা, আ আচ্ছা। ১৯৭৩ সালে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অর্ডার যেটা আছে, ওকে। সেইটা অনুযায়ী ফার্মের নামগুলো পার্টনারদের নামে হওয়াটা নিয়মে আছে। আচ্ছা মানে এটা কি একদম ম্যান্ডেটরি যে এই এটা নামটা নিয়মে এইভাবেই হতে হবে? জি, সিএ প্রফেশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য অনেকগুলো ইনস্টিটিউট কাজ করছে বা অনেক ইয়াং জেনারেশন আসলে এটা পড়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। জি। সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা আসলে এই ক্যারিয়ারটা গড়তে আসলে কি স্টেপ নিতে পারে? দেখেন সিএ প্রফেশন টা সহজ না। যেটা আমি আপনাকে ১ম এ রাইট। বলছি। যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। তারপরে গিয়ে পড়াশোনা করতে হয়। জি। যেটা অন্যান্য প্রফেশন থেকে একটু ডিফারেন্ট। আ তো সিএ প্রফেশনে যদি কেউ সিএ হতে চায়, যদি কেউ এখানে এসে পড়াশোনা করতে চায়, আ অবশ্যই সম্ভব। কিন্তু তার ওই উইল পাওয়ারটা থাকতে হবে, ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। কারণ পাস করতে অনেক সময় লাগে। আমারই সময় লেগেছে। আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে ওভারঅল বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্টটা কেমন? মানে এটা কি বিজনেস অ্যাকাউন্ট ফাইন্যান্সের ফেভারে আছে নাকি আসলে আমাদের এটা নিয়ে আরো অনেক কাজ করতে হবে? দেখেন এইটা অনেক বড় একটা প্রশ্ন আপনি আমাকে করছেন। এটার উত্তর এত সংক্ষেপে দেওয়া যাবে না। কিন্তু আমি আপনাকে কিছু এলিমেন্ট দিই। রাইট। যেমন মনে করেন ইউক্রেন ওয়ার। হ্যাঁ। এই ওয়ারটার কারণে যখন ডলার রেট ফ্লাকচুয়েট করেছে, জি। তখন কিন্তু আমাদের ব্যবসা-বাণিজ্যে যথেষ্ট আ মানে প্রভাব পড়েছে হু, হু, এবং এ ধরনের জিনিস থাকবে হুম, এবং তারপরে গ্লোবালি একটা অর্থনৈতিক মন্দা যেটাকে হুম, আমরা বলি ইকোনমিক রিসেশন হুম, এরকম চলেছে। সো এই জিনিসগুলোর কিন্তু ইমপ্যাক্ট আছে। সো রাইট। আমরা কিন্তু এই সবকিছু মিলিয়ে আস্তে, আস্তে সামনে যাচ্ছি। আমাদের ২০২৪ এ আমাদের একটা গণ-অভ্যুত্থান হয়েছে। সেটার কিছু এফেক্ট আমাদের ব্যবসা-বাণিজ্যে আছে। হুম। তো সবকিছু মিলে আমাদের যে অবস্থা আমি বলব আমরা ভালোর দিকেই যাচ্ছি। স্টার্টআপ নিয়ে ফার্স্টের দিকে কথা হচ্ছিল। বা সিএ ক্যারিয়ার নিয়ে কথা হলো। জি, মানে এইসব সবকিছু করার পরেও নিজের রিল্যাক্সেশনের তো কিছু ব্যাপার থাকে। জি। সেই দিকে আপনি কি মানে ফোকাস করতে পেরেছেন কিনা? নাকি প্রফেশন নিয়েই খুব ব্যস্ত না, আসলে? না, না। রিল্যাক্সেশনটা তো অবশ্যই দরকার। হুম, আ আমি যেটা বললাম, আমি যা পারি আমি সেটা করি। ওকে। আ আমার খুব পছন্দের একটা খেলা হচ্ছে গল্ফ। আমি গল্ফ খেলি। হুম, আর আমি সুযোগ পাইলে আমি কোথাও চলে যাই, ভ্রমণ করি। আমাদের দেশে তো আসলে গল্ফ নিয়ে সাধারণ মানুষের ভিতরে আসলে ঐরকম আমি এক কথায় বলব নলেজটা নেই। খুব লিমিটেড কিছু পারসন আসলে গল্ফ জি। নিয়ে খেলছে বা করছে। সো গল্ফ জানার আমি নিজেও জানার জন্য বলছি আসলে। গল্ফ খেলার যে মূল কিছু ক্রাইটেরিয়া থাকে, এখানে একটা ফিল্ডের একটা ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন ধরনের কোর্সের একটা থাকে। এইটা নিয়ে যদি একটু আমরা শুনতে পারি। আম গল্ফের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পৃথিবীতে আপনি যদি ফুটবল খেলেন, হুম, পৃথিবীর সব দেশে ফুটবল মাঠটা সমান। ওকে। আপনি যদি ক্রিকেট খেলেন, সব দেশে ক্রিকেট মাঠটা সমান। হুম, গল্ফে যেটা হয় পৃথিবীর কোনো দেশে, ইভেন বাংলাদেশে ২ টা গল্ফ কোর্স একই হয় না। ওকে। প্রতিটা গল্ফ কোর্স আলাদা। হ্যাঁ, হুম, বেসিক রুল ওকে। সেইম। হুম, হুম, আপনার ১৮ টা হোল থাকে। অ্যারাউন্ড ৭২ পয়েন্টে একটা হুম, হুম, খেলা হয়। হুম, যত কম আপনি করতে পারবেন, তত ভালো। ভালো, ওকে। স্কোর যত কম হয়। হুম, হুম। কিন্তু মাঠের লেআউট, মাঠের সাইজ সবকিছু ভিন্ন হয়। প্রতিটাই ভিন্ন। সো প্রতিদিন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাকে খেলতে হবে। মানে আমাদের দেশে কি গল্ফের জন্য আসলে গভর্নমেন্টের কোনো উদ্যোগ আছে কি? আমাদের গলফ ফেডারেশন আছে। আম কাজ করছে। আমাদের দেশে অনেকগুলো গলফ কোর্স আছে। ঢাকাতে এখন ৪ টা গলফ কোর্স। হুম। কুর্মিটোলা, আর্মি, জলশিরি, এয়ারফোর্স গলফ লিংক। পাশাপাশি সাভারে একটা আছে। সো আমাদের অনেকগুলোই গলফ কোর্স আছে। প্রাইভেট গলফ কোর্স মনে হয় একটা। অনেকেই বলে আসলে গল্ফ খুব ব্যয়বহুল খেলা। আসলে কি গল্ফ ব্যয়বহুল খেলা আপনার কাছে? অন্যান্য অনেক খেলার সাথে যদি আপনি হু, তুলনা হু। করেন, গলফের ব্যয়টা বেশি।
আচ্ছা। মানে ব্যয়ের সাথে অ্যাকাউন্টিং এর আসলে একটা হিসাব আছে। আমি এর জন্যই কোয়েশ্চেনটা করলাম। যে মানে আপনি যেহেতু অ্যাকাউন্ট প্রফেশনে আছেন, সো গল্ফ খেলা হয়তোবা মানে আমাদের দেশে তো এখন আমি দেখছি যে ছোট, ছোট গল্ফ টার্ফও হচ্ছে। জি। সো দিন, দিন এটার ইনক্রিজ হচ্ছে। মানুষের উৎসাহ বাড়তেছে গল্ফের প্রতি। হু, হু। আম মানুষের যত উৎসাহ বাড়বে, মানুষ যত বেশি খেলবে, যেটা আপনি একটু আগে বললেন ব্যয় একটা হু, ব্যাপার হু। আছে। এটা আস্তে, আস্তে কমে আসবে। আপনি তো এন্টারপ্রেনিউর হিসেবে কাজ করছেন। ৩ বন্ধু মিলে শুরু করেছিলেন। জি, আবার একটু পিছনে ফিরি। আ সো আমাদের দেশে যখন একা কেউ কোনো স্টার্টআপ করতে চায় জি। বা আপনাদের সিএ প্রফেশনে করতে চায়, তাদের আসলে কিভাবে শুরু করা উচিত? উম হ্যাঁ, দেখেন কোনো কিছু নতুন শুরু করার জন্যে সবসময় ঝুঁকি নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। রাইট। চাকরি আর ব্যবসার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। হুম, এটা যেকোনো প্রফেশনেই হোক। সো আমার কাছে মনে হয় কেউ যদি ব্যবসা করতে চায়, আ প্রফেশন হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যদি নিজে একটা প্রফেশন করে, হুম। সেটা একটা ব্যবসাই আমি বলব। তখন তার ঝুঁকি নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। ওকে। কি যদি চাকরি থেকে আসে, যদি চিন্তা করে যে আমার প্রতি মাসে আমার এত টাকা দরকার, ব্যবসা থেকে তো সেটা সহজে আসবে না। তো সেই সময়টা তাদেরকে নিতে হবে, দিতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে একসময় আস্তে, আস্তে ব্যবসাটা দাঁড়াবে। যখন হুদাবাসিতে কাজ করেছেন, এটা মানে এইটা কিন্তু একদম ট্রেনিং এর মতো করে আসলে শিখে, শিখে বড় হওয়া। জি, কিন্তু আপনারা কি পার্সোনালি এই ধরনের কোনো উদ্যোগ নেন যে যারা ইয়াং জেনারেশন আছে, জি, যারা কাজ করতে চায় বা আপনাদের ফার্মেই যারা কাজ করতে জি, চায়, জি। তাদেরকে কোনো ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা বা তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিছু করা? এটা সবসময়ই হয়। ওকে। এটা সবসময়ই হয় এবং হুম, আমার ধারণা সমস্ত সিএ ফার্মেও হয় এবং আমাদের অ্যাকফিনটেক্স একটা অ্যাডভাইজারি ফার্ম, এখানেও ওকে। হয়। আচ্ছা। সবসময়ই আমরা চেষ্টা করি কারণ আমাদের কাজটাই হচ্ছে মানুষ নিয়ে। আমরা কাজ করি সফট স্কিল নিয়ে। সো যত বেশি ট্রেনিং আমরা তাদেরকে দিতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টকে তত ভালো সেবা দিতে পারি। সো আমি সবসময় ট্রেনিং এর প্রতি জোর দেই। আপনার কাছে কি মনে হয় আসলে বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে যে বাজেটিংটা হলো বা বাংলাদেশ যেদিকে এগিয়ে যাচ্ছে, তো সেইখানে আসলে অ্যাকাউন্টিং এর আর কোন ইমপ্লিমেন্টেশনটা হলে আমরা একটু ভালো থাকতে পারবো? এইটা অনেক বড় কোয়েশ্চেন। হুম, এটার উত্তর এত সংক্ষেপে দেওয়া হুম, যাবে না। তবে আমার কাছে মনে হয় বর্তমানে আমাদের সরকার যেভাবে সবকিছু আস্তে, আস্তে গুছানোর চেষ্টা করছে, হুম। আমার মনে হয় তারা সঠিকভাবেই করছে। আমরা জেনজির কথা বলি। আসলে আমাদের একটা বিশাল অংশ এটার পেছনে কাজ করছে। জি। সো তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু একটা আজকের অনুষ্ঠান থেকে যারা দেখে অন্তত বলে, "না, আমার সিএ হওয়া উচিত। আমি এই পড়াশোনাটাতে যাবো।" চার্টার্ড অ্যাকাউন্টেন্সি একটা স্টেবল প্রফেশন। আ সংখ্যায় একটু কম হয় সবসময়। সেজন্য জব মার্কেটে একটা ডিমান্ড থাকে। হুম, পাস করা একটু কঠিন। কিন্তু মিডওয়েতেও যদি কেউ শেষ করে, সেখান থেকেও ভালো ক্যারিয়ার প্রসপেক্ট থাকে। আমার মনে হয় আপনি যদি গ্লোবালি আম টপ 10 প্রফেশন দেখেন, সেখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স দুটোই হয়তোবা আপনি পাবেন। তো আমার মনে হয় জেন জি যারা আছে, এখনকার ইয়াং জেনারেশন, আ তারা অনেক স্মার্ট। আমার কাছে রাইট। মনে হয় আমার থেকে তারা অনেক স্মার্ট। এবং তারা এই জিনিসগুলো আমার থেকে অনেক ভালো বুঝবে। তো আমার মনে হয় না তাদেরকে আমার ইন্সপায়ার করার মতো কিছু বলার আছে। তারা নিজেরাই অ্যাকচুয়ালি বেছে নিবে কোনটা তাদের জন্য সবচেয়ে ভালো। বাট এই ক্যারিয়ার কি আমাদের দেশে পড়াশোনা করে বাহিরেও কি এই ধরনের ক্যারিয়ার কোনো করার স্কোপ আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। ওকে। অবশ্যই আছে এবং বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বিদেশে গিয়ে কাজ করছে। বিদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে এসে কাজ করছে। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ট্যাক্স রিলেটেড অনেক প্রফেশনাল অনেক দেশেই যাচ্ছে। এই ধরনের সুযোগ সবসময় আছে। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। অ্যাম এই সেক্টর নিয়ে আপনার আমাদের গভর্নমেন্টের কাছে কিছু বলার আছে কিনা? যে আপনার কাছে মনে হতে পারে যে না এটা এরকম হলে হয়তো আমাদের জন্য একটু বেটার হতো। আমি এই কথাটা একাধিকবার বলেছি। আমি আবারও বলব। হু, হু। আ যদি ট্যাক্সেশন এর কথা আসে, আমি অলওয়েজ বলব যে গভর্নমেন্টের উচিত এ ধরনের ইনিশিয়েটিভ নেওয়া, যাতে আমার ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ে। ওকে। ট্যাক্স পেয়ারের সংখ্যা, করদাতার সংখ্যা যত বাড়বে, তত আমার কাছে মনে হয় ট্যাক্সের পার্সেন্টেজটা কমে আসবে। এটা সবার জন্যই ভালো হবে। এত কিছুর মাঝেও এটা আমি যেহেতু জানি এর জন্য কোয়েশ্চেনটা করছি। এত কিছুর মাঝেও আপনার আরেকটা গুণ আছে যে আপনি সাহিত্য চর্চা করেন, লিখালিখি করেন। এবং ডেইলি স্টারে লেখেন, ইয়েতে জি। লেখেন। সো এই সময়টা বের করে আসলে কিভাবে ম্যানেজ করেন? আপনি যেটা বলছেন সাহিত্য চর্চা, হুম, আমি বলব এই গুণটা আমার নাই।
আমি লেখালেখি করি এটা সত্যি। কিন্তু সাহিত্য চর্চা না। আমি যেই জায়গাটাকে ভালোবাসি অ্যাকাউন্টিং, ফাইনান্স, ট্যাক্স আবার একই জায়গা। কলামিস্ট হিসেবে হ্যাঁ, তো কলামিস্ট অনেকগুলো হিসেবে আমি লিখছেন। ওই জিনিসগুলো নিয়ে জি, আমি লিখি জি। এবং আমি আপনাকে আজকে যা বলেছি এর অনেক কিছু আপনি আমার ডেইলি স্টারে যেই ২-১ টা কলাম আমি লিখি মাঝে মধ্যে সেখানে পাবেন। এর বাইরেও ২-১ জায়গায় লেখার চেষ্টা করছি সেসব জায়গাতেও পাবেন। কিন্তু লেখার জায়গাটা ওখানেই সীমিত। এর বাইরে কিছু লিখিনি। যেহেতু মানুষজন আসলে লেখালেখির ক্ষেত্রে, জি। সো এই ব্যাপারে এই সাবজেক্ট নিয়ে আপনার ভবিষ্যতে কোনো বই-টই লিখার আগ্রহ আছে কিনা? হতে পারে যদি আল্লাহ সেই সুযোগ দেয়। আ ইচ্ছা আছে হতে পারে কোনো এক সময় হয়তোবা সুযোগ পেলে, সময় পেলে, আপনাদের উৎসাহ থাকলে আমি একটা বই লিখে ফেলব। সর্বশেষ কর্পোরেট ওয়ার্ল্ডে এসছেন এবং জিটিভির দর্শকদের জন্য যদি কিছু বলতে চান? আম আমি এখানে এসে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। অ্যান্ড পরাগ ভাই জিটিভি দর্শকদের উদ্দেশ্যে আমি বলব আম থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং আমার কথা যে ধৈর্য নিয়ে যদি তারা শুনে থাকে এতক্ষণ সময় মানে আমি খুবই কৃতজ্ঞ যে তারা এতক্ষণ প্রোগ্রামটা দেখছে। আমাদের কথা শুনছে, আপনারা আমার কথা শুনছে। না ভাই, থ্যাংক ইউ সো মাচ যে এত ব্যস্ততার মাঝেও আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই দেখছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ড। জিটিভির সাথেই থাকুন।